পার্লামেন্টে গিয়ে কাদের সাথে দেখা হয়ে যাওয়ার পর আপনি শেয়ার করবেন? এখন পার্লামেন্টের অনেক সুখস্মৃতি আছে, অনেকের সান্নিধ্য পেয়েছি, অনেকের থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে। নতুন এমপি হিসাবে আগের বার যখন গেছিলাম, যারা ক্লাস নিয়েছিলেন অনেকের ক্লাস এখনো মণিকোঠায় রয়েছে। আসলে আমি এটা বিশ্বাস করি যে হিস্ট্রি রিয়েলি নেভার সেজ গুড বাই, হিস্ট্রি সেজ সিজ ইউ লেটার। এডুয়ার্ডো গ্যালিয়ানো, বিখ্যাত উরুগুয়ান লেখক, তিনি এই কথাটা বলেছিলেন যে হিস্ট্রি রিয়েলি নেভার সেজ গুড বাই, হিস্ট্রি সেজ সি ইউ লেটার। তো নিশ্চিতভাবে দেখা হবে। আমি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, জোর চর্চা সেটা হচ্ছে যে আপনাকে রাজ্যসভায় নিয়ে যাওয়ার কারণ উত্তরবঙ্গে বিশেষ করে চা বলে আপনি যে কাজ করেছেন সেটিকে বিধানসভার আগেরও বেশি করে তৃণমূল ব্যবহার করতে চাইছে। এখন আমি কি করেছি সেটা তো আমি বলতে পারি না, মানে পার্টির মূল্যায়ন সেটা পার্টি করতে পারে। আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কাজ হয়েছে, যে চা বলয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন তা ভারতে মানে বিরল। কিন্তু তা সত্ত্বেও 2019-এ আমরা চা বলয়ে ভালো রেজাল্ট করতে পারিনি। লোকসভায় 483টা বুথ আছে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে, 6টা বিধানসভা সেগমেন্ট যদি দেখা যায়, মানে এগুলো ইন্টেন্সিভ চায়ের বুথ। তৃণমূল 15টা জিততে পেরেছিল। আমার অভিজ্ঞতা, আমি তখন তৃণমূল করতাম না, কিন্তু মানে আমি ছেলে মেয়েরা যাচ্ছে সাইকেল নিয়ে, জিজ্ঞাসা করে যে সাইকেল তোমাদের কে দিয়েছে, সবুজ সাথী, বলছে মোদি দিয়েছে। তো আমরা যখন, এবং অনেকগুলো ইউনিয়ন ছিল, সবাই বলতো আইএনটিটিউসি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইউনিয়ন গুলোকে একত্রিত করা হলো। সব ইউনিয়ন ডিজলভ করে আইএনটিটিউসি অনুমোদিত একটি ইউনিয়ন, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। ধারাবাহিক কাজ শুরু হলো বুথ ধরে 21 থেকে। 2019-এ 15টা বুথ 483-তে জেতা গেছিল। 2024-এ সেটা পৌঁছলো 244-এ, মোর দ্যান 50%। মাদারিহাট 2024-এর লোকসভায় আমরা জিতেছিলাম 45, বিজেপি 55। কমাসের মধ্যে উপনির্বাচন, আরো বুথের কাজ ইন্টেন্সিফাইড হলো। আমাদের 45 পৌঁছলো 81-তে, বিজেপির 55 নেমে গেল 19-এ। 14,733 ভোটের লিড হলো, প্রায় 15,000। আমরা 3 জানুয়ারি থেকে 21 জানুয়ারি অব্দি একদম বুথের প্রোগ্রাম ঘোষণা করেছি। এই যে 483টা বুথ, আলিপুরদুয়ার জলপাইগুড়ি, কুমারগ্রাম, কুমারগ্রামের পর কালচিনি, কালচিনির পর মাদারিহাট, ফালাকাটা, আলিপুরদুয়ারের 4টে, আর জলপাইগুড়ির নাগরাকাটা, মাল, এই 483টা বুথের 6টা মূল বিধানসভা। এই 6টা বিধানসভার 483টা বুথে 3 তারিখ থেকে 14 তারিখ অব্দি লাইন মিটিং করবো আমরা। আমি ব্যক্তিগতভাবে নিজেও লাইন মিটিং এ উপস্থিত থাকবো, একাধিক লাইন মিটিং এ। তারপর 15 তারিখ আমরা আলিপুরদুয়ারের পিএফ অফিস ঘেরাও করবো, রাজ্যের শ্রমমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি থাকার জন্য। 16 তারিখ জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিস ঘেরাও করবো। পিএফ, কেন্দ্রীয় সরকারের সীমাহীন দুর্নীতি, পিএফ এর টাকা মালিকরা দিচ্ছে না। পিএফ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা নয়, টাকা দিচ্ছে না, সেই ডেটা দিচ্ছে না, চেপে রেখে দিয়েছে, যোগসাযোগ রয়েছে অসাধু। আর তারপরে আবার 71টা বুথ আছে আরো দুটো অ্যাসেম্বলিতে, মাটিগাড়া, নকশালবাড়ি আর ফাঁসি দেওয়া। সেই 71টা বুথেরও 38টা বুথ আমরা জিতেছি। 18, 19, 20 তারিখ আবার সেখানে লাইন মিটিং। 21 তারিখ প্রধাননগরে আমরা আবার পিএফ অফিস ঘেরাও করব। আমরা 2021-এ ইউনিয়ন তৈরি হওয়ার পর থেকে এমন কোনো মাস ছিল না যে আমরা চা বলয়ে প্রোগ্রাম করিনি। এখনো 2026-এর বিধানসভা পর্যন্ত চা বলয়ে প্রতিনিয়ত আমাদের ইউনিয়ন প্রোগ্রাম করবে। এটা শুধু চা বলয়ে নয়, গতকাল তাঁত শ্রমিকদের, সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন বিরাট প্রোগ্রাম করেছে। আমরা সেই মানে প্রতিটা সেক্টরে, প্রতিটা অর্গানাইজ সেক্টরে আমরা এই কাজগুলো করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজগুলো হবে। প্রধান ছিল এবং বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভাতে বা সাংসদ করার বিষয়ে, কিন্তু দুজনের মধ্যে কারটা বেশি করে মনে থাকলো রাজ্যসভায় পাঠানোর ক্ষেত্রে? আসলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতমস্তকে এই কারণে কৃতজ্ঞতা জানাই। আমি, উনি যখন আমার নাম ঘোষণা করেছিলেন, আমি তখন রবীন্দ্রনাথের ভাষা ধার করেই বলেছিলাম যে তব চরণে নত মাথা। কেননা আমি কাজ করতে গিয়ে বুঝেছি যে বামপন্থা, আমি এটা বিশ্বাস করি এবং এটা প্রকাশ্যেই বলি, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সব থেকে বড় বামপন্থী। তিনি যা করছেন, আমি একটা উদাহরণ শুধু দিতে চাই, যেহেতু দুজন মুখ্যমন্ত্রীর কথা এলো। এই বিধানসভাতেই 2000 সালে SSY বলে একটা স্কিম নেওয়া হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য নিয়েছিলেন। সামাজিক সুরক্ষা যোজনা, 30 টাকা দিতে হবে শ্রমিককে, তাহলে গভর্নমেন্ট আরো 25 টাকা দেবে, 55 টাকা। এইভাবে টাকা জমলে তারপর 60 বছর হলে একটা টাকা কিউমুলেটিভে পাওয়া যাবে।
ফেল করেছিল স্কিমটা। কারণ একজন ঠেলা চালক, একজন রিক্সা চালক, একজন রাজমিস্ত্রি, একজন জোগাড়ে প্রতি মাসে গিয়ে 30 টাকা দেবে, তবে গভর্নমেন্ট 25 টাকা দেবে, স্কিম হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, বিপ্লবী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথমেই বললেন এই স্কিম তো চলবে না। যদি আমায় একজন ঠেলা চালক, রিক্সা চালক, অটো চালক, টোটো চালক কবে 30 টাকা দেবে আর আমি 25 টাকা দেবো, এটা হতে পারে না। উনি বললেন গোটা টাকাটাই সরকার দেবে, শুধু নাম লেখাতে হবে। এবং এই টাকাটা উনি দিতে শুরু করলেন, এবং শুধু নাম লেখাতে হয়। গোটা দেশে এটা একটা রেভলিউশনারি স্কিম। 1,72,73,00,000 নাম রেজিস্টার্ড। আমাদের রাজ্যে 35 লক্ষ আনঅর্গানাইজ ওয়ার্কার বেনিফিটেড। 2,500 কোটি টাকা স্কিম বেনিফিট দেওয়া হয়েছে। 11 বছরে 9 কোটি টাকা বামফ্রন্ট সরকার দিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এই 35 লক্ষ আনঅর্গানাইজ শ্রমিকের হাতে, ওয়ার্কারের হাতে 2,500 কোটি টাকার বেশি পৌঁছেছেন। এটা অনগোয়িং স্কিম। এটা শুধু আনঅর্গানাইজ সেক্টরে নয়, সমস্ত ক্ষেত্রে। আমি গতকাল পূর্ব বর্ধমানে ছিলাম। তাঁত শ্রমিকদের যে উচ্ছ্বাস, সেই তাঁত শ্রমিকরা যারা তন্তুবায় সমিতির অভ্যন্তরে নন, তাদের যন্ত্রের জন্য 5,000 এককালীন টাকা, সুতোর জন্য 10,000 টাকা। এই যে অল্টারনেটিভ, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অল্টারনেটিভ পোস্ট করেছেন, এবং ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আমি এটা দেখেছি, মানে যেভাবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবার যে দায়বদ্ধতা, কেন্দ্রের ব্লকেট রয়েছে, ইকোনমিক ব্লকেট, কেন্দ্রীয় সরকার পয়সা দিচ্ছে না, তা সত্ত্বেও কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি মেজার্সে কোনো খামতি হচ্ছে না। কেরালার শ্রমমন্ত্রীকে সিআইটিউর কলকাতায় কাউন্সিল মিটিং করতে গিয়ে মলয় ঘটকের ঘরে গিয়ে উনি স্কিম শোনার পর নোট নিচ্ছেন বিএমএসএসওয়াই মডেল। মমতা বন্দ্যোপাধ্যায় মডেলের কারিগর। আমি ডেফিনেটলি পার্লামেন্টে পৌঁছে আমি এই কথা তুলে ধরা আমার অন্যতম কাজ হবে, যে একটা অঙ্গরাজ্যে দাঁড়িয়ে কিভাবে শ্রমজীবী মানুষের জন্য লড়াই করা যায়। আর এই যে শ্রম কোড, 8 ঘন্টা কাজের অধিকার, বামপন্থীরা, এই যে বামপন্থীদের লাল পতাকা, 8 ঘন্টা কাজের অধিকার শিকাগোর হে মার্কেটে। শ্রম কোডের মূল কথা হচ্ছে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করতে হবে। আচ্ছা, কেরালায় লেফট ডেমোক্রেটিক গভর্নমেন্টের সরকার কি করে রুল ফ্রেম করলো? বিরোধিতা করলেন কে? সেই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আর এম কে স্ট্যালিন ছাড়া কোনো রাজ্য সরকার বিরোধিতা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শ্রমমন্ত্রী শ্রম সম্মেলনে বলে এসেছেন, কোথায় কি হবে আমরা জানি না, বাংলার মাটিতে আমরা 8 ঘন্টা কাজের যে কোষ্ঠার্জিত অধিকার 1 মিনিটও বাড়াতে দেবো না। আপনি বলেন হ্যাঁ, তাদের কি বলবেন? মানে কাকে বলবো? আপনার পুরনো দল, পুরনো দল মানে কে? মানে সিপিএম। সিপিএম। সিপিএম তো, সিপিএম এর তো শুধু সিপিএম বললে তো বোঝা রাজ্য মুশকিল। নেতৃত্ব, আপনাদের রাজ্য নেতৃত্ব বলতে আপনি কাকে বোঝাতে চাইছেন? রাজ্য নেতৃত্বের মধ্যে সূর্যকান্ত মিশ্র রয়েছেন, মোহাম্মদ সেলিম রয়েছেন, যারা রয়েছেন তাদের মানে কি সেলিম মানে যিনি ওই এতে কি বলে রায়গঞ্জে ফোর্ট হয়েছিলেন, হ্যাঁ। রায়গঞ্জে ফোর্ট হওয়ার পর তারপরে চণ্ডীতলায় জামানত খুইয়েছিলেন, এবার মুর্শিদাবাদে পরাজিত হয়েছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই শিশু হাসপাতালের ওপর তলাটা জবরদখল মুক্ত করেছেন। সেলিম সাহেব ওটা জবরদখল করে থাকতেন। তো শুনেছি কলকাতাতেই থাকেন, কলকাতার ভোটার লিস্টে নাম আছে কিনা জানি না। তো কলকাতায় সামনের কর্পোরেশন ইলেকশনে কোনো ওয়ার্ডে যদি জেতেন, তারপর সেলিম সাহেবের জবাব দেওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বিজেপি বিরোধী লড়াইয়ে সংগ্রামের বর্ষাফলক। স্বাভাবিকভাবেই এই দাবি উঠছে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যদি সামনে থেকে নেতৃত্ব দেন, কারণ বিজেপি গোটা দেশের সংবিধান, গোটা দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সমস্ত কিছুর জন্য আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সমস্ত কিছুর সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে স্বাভাবিকভাবে এর মোকাবিলা করার জন্য। এবং এটা তো শুধুমাত্র আমাদের রাজ্যের মানুষ বা আমাদের এখানে আমাদের পার্টি তা নয়, গোটা দেশের বিভিন্ন অভিজ্ঞ রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী মুখ হিসেবে দেখতে চাইছেন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে পাস হয়েছে ক্যাবিনেটে, এরপরে বিল হিসেবে আসবে, কিভাবে দেখছেন সম্পূর্ণ? এটা আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই কাঠামোর উপর একটা চরমতম আক্রমণ। আমাদের মতো দেশ, আমি এখানে পশ্চিমবাংলায়, আপনি পশ্চিমবাংলায়, আমি যে ভাষায় নির্বাচন করি, আমি যে ভাষায় নির্বাচনী বক্তৃতা দিই, মানুষ যে ভাষায় নির্বাচনী বক্তৃতা শুনে ভোট দিতে চান, যেভাবে ভাবেন, উড়িষ্যায় আবার ভাষাটা পাল্টে যায়, তারপর আবার তামিলনাড়ুতে পাল্টে যায়, তেলেঙ্গানায় পাল্টে যায়, অন্ধ্রপ্রদেশে পাল্টে যায়। আমাদের দেশ এই যে, এটা শুধু ওয়ান ভোট ওয়ান নেশন নয়, আসলে এর একটা বড় আরএসএস এর ডিজাইন আছে। এটা হচ্ছে ওয়ান ভোট ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান লিডার। শুধু এই সমস্ত কিছু, এটা একটা আধিপত্যবাদী মানসিকতা, এটা কখনো চলতে পারে না আমাদের মতো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দেশে, যেখানে মানুষের খাদ্য, মানুষের সমাজ, মানুষের
কথা ভাষা সমস্ত কিছু আলাদা আলাদা, পোশাক আলাদা, ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের মূল শক্তি। সেখানে ওয়ান নেশন ওয়ান ভোট এটা আসলে একটা ফ্যাসিবাদী মানসিকতা। 30-এর দশকে জার্মানিতে, 30-এর দশকের ইটালিতে যে ঘটনাগুলো ঘটেছিল, নতুন করে হচ্ছে আমাদের দেশে তার একটা পুনরাবিনয়ের চেষ্টা চলছে। ওয়ান নেশন ওয়ান ভোটের তীব্র বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমরা সর্বতোভাবে ওয়ান নেশন ওয়ান ভোটের বিরোধিতা করব।